অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণের প্রয়োগের পরিবর্তনের হার রিলেটেড যে প্রবলেমগুলো, তার মধ্যে জ্যামিতিক হার রিলেটেড ম্যাথগুলো প্রিভিয়াস লেকচারগুলোতে কভার করেছি। আজকে আলোচনা করব পরিবর্তনের হারের বেসিক কিছু অ্যাপ্লিকেশন ফিজিক্সে, অর্থাৎ ফিজিক্সে গতি, বেগ, ত্বরণ এসব নিয়ে বেশ কিছু ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন রয়েছে যে রিলেটেড আজকে কিছু প্রবলেম সলভ করব। এই ম্যাথগুলো খুবই বেসিক, এগুলো হয়তো তোমরা অনেকে ফিজিক্সের গতিবিদ্যা চ্যাপ্টারেও সলভ করেছো, তবে ম্যাথেও এই রিলেটেড কিছু কিছু প্রবলেম আসে, কিছু প্রুফ আসে। সো ওই প্রবলেমগুলো আজকে ডিসকাস করব। সো চলো আজকে লেকচারটি শুরু করা যাক। সো ফার্স্ট এই প্রবলেম বলা আছে যে একটি ট্রেন টি সময়ে 3t+1/8t² মিটার দূরত্ব অতিক্রম করে, অর্থাৎ এটা সরণ বা দূরত্বের একটা ফাংশন দেওয়া আছে। দেন বলা আছে যে 5 মিনিট পর তার বেগ এবং ত্বরণ কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে যে আমাদের সরণ বা দূরত্বের ফাংশন দেওয়া আছে এটাকে আমি ধরলাম এস অফ টি বা সিম্পলি এস বলতে পারি, যেটা হলো 3t+1/8t²। এখন একটা নির্দিষ্ট সময় পরে বেগ এবং ত্বরণ বের করতে হবে। সো এইরকম প্রবলেম যেখানে আমরা সরণ বা দূরত্বের একটা ফাংশন জানবো, ওখান থেকে অনেক সহজে বেগ বের করা যাবে ডিফারেন্সিয়েশনের মাধ্যমে। অর্থাৎ আমরা যদি এই সরণের ফাংশনটাকে সিম্পলি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই, অর্থাৎ ডিএসডিটি নির্ণয় করি, তাহলে আমরা ওখান থেকে বেগের ফাংশনটা পাবো। এটার পিছনে কারণ হচ্ছে, দেখো, যে আমরা যদি বলি ডিওয়াই ডিএক্স, এটার দ্বারা কি বোঝায় যে এক্স এর পরিবর্তনের সাপেক্ষে ওয়াই এর পরিবর্তন কেমন হচ্ছে সেটা। সো আমি যদি বলি ডিএসডিটি দ্বারা, তাহলে কি বোঝাচ্ছে? তাহলে এটার দ্বারা বোঝাবে টি এর সাপেক্ষে এস কি পরিমাণে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময়ের সাপেক্ষে কি হারে সরণের পরিবর্তন হচ্ছে, সেটাই হলো ডিএসডিটি। আর এই যে সময় সাপেক্ষে সরণের পরিবর্তন, এটাকেই তো আমরা বেগ বলে থাকি। অর্থাৎ আমরা যদি এস কে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই, তাহলে আমরা আমাদের নির্দিষ্ট সময় বেগ পেয়ে যাব। সো এখন যদি আমরা এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে 3t কে ডিফারেন্সিয়েশন করলে পাবো 3, 1/8 কনস্ট্যান্ট, দেন t² কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2t। সো এখন জাস্ট এখানে আমরা একটু সিম্পলিফাই করি, তাহলে এখান থেকে আমরা v পাবো 3+1/4 ইন্টু টি। অর্থাৎ আমরা যে কোনো সময়ের জন্য একটা বেগের ফাংশন পেয়ে গেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে 5 মিনিটে কত বেগ হয়েছে সেটা। সো দেখো, আমরা কিন্তু এটা ভি অফ টি বলতে পারি, যে সময়ের একটা ফাংশন। তাহলে 5 মিনিটে যদি বেগ বের করতে হয়, তাহলে এখানে টি এর ভ্যালু বসাই দিতে হবে 5 মিনিট। তাহলে অতএব ভি অফ 5, জাস্ট ফাংশনের কনসেপ্টের মতো করে চিন্তা করো যে আমাদের ভি অফ টি জানা আছে, অর্থাৎ যে কোনো টি এর জন্য একটা ফাংশন জানা আছে। সো আমরা যদি 5 মিনিট সময়ের জন্য বের করতে চাই, তাহলে টি ইকুয়াল টু 5 বসিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে পাওয়া যাবে 3+1/4 ইন্টু টি, যেখানে টির ভ্যালু বসাই দিতে হবে 5 মিনিট। সো এখান থেকে যদি ক্যালকুলেশন করো, তাহলে পাবা লসাগু নাও, নিচে 4, 3 4 12, 5 17, 17/4। এটা কিন্তু দেখো মিটার পার সেকেন্ডে আসবে না, কারণ এখানে দেখো দূরত্বটা মিটারেই ছিল, কিন্তু আমরা টাইম যে বসাইছি এটা কিন্তু মিনিটে বসায় দিছি। তাহলে এখানে বলতে পারো এটা মিটার পার মিনিট পাবা। তুমি যদি এটা মিটার পার সেকেন্ডে বের করতে চাইতা, তাহলে সিম্পলি কি করতে হইতো, এখানে যে সময় 5 মিনিট বসাইছো এটাকে 60 দ্বারা গুণ করে সিম্পলি সেকেন্ড বানিয়ে নিতে। এগুলো জাস্ট বেসিক জিনিস, আর মনে হয় তোমরা বুঝবে এগুলো। এখন আসো ম্যাথের নেক্সট পার্টে, যেখানে বলা হয়েছে যে ত্বরণ কত হবে সেটা নির্ণয় করতে হবে। তো তোমরা মনে হয় বুঝে গেছো যে এখানে কি করতে হবে। এখানে যদি আমরা এই যে বেগের ফাংশন আছে, এর বেগের ফাংশনটাকে যদি আমরা সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিই, অর্থাৎ ডিভিডিটি বের করি, তাহলে কিন্তু আমরা এখান থেকে ত্বরণ পেয়ে যাব। একইভাবে চিন্তা করো যে ডিভিডিটি দ্বারা বোঝায় সময়ের সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এখন সময়ের সাপেক্ষে যে বেগের পরিবর্তন, ওটাকেই তো ত্বরণ বলে। সো জাস্ট সিম্পলি যদি আমাদের বেগের ফাংশনটা জানা থাকে, ওটাকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমরা ত্বরণের ফাংশনটা পেয়ে যাব। এখন দেখো, আমরা যদি এই ভি এর ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো 3 কে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, তাহলে 3 তো কনস্ট্যান্ট, সো পাবা কত, 0। দেন 1/4 টি কে যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে 1/4 হলো কনস্ট্যান্ট, আর টি কে ডিফারেন্সিয়েশন করলে হবে 1। সো এখান থেকে একটু সিম্পলিফাই করে পাবা ত্বরণ এ ইকুয়াল টু 1/4। এখন এখানে একটা মজার বিষয় হচ্ছে যে এখানে যে ত্বরণ, এটা কিন্তু দেখো সময়ের ফাংশন আকারে নেই। সময়ের ফাংশন আকারে নেই কেন? কারণ এটার সাথে তো কোনো প্রকার টি যোগ বা বিয়োগ আকারে নেই। এই ডান পাশের রাশিটাতে কোনো প্রকার সময়ের চলক নেই। অর্থাৎ এটার দ্বারা বোঝায় যে সময় যতই হোক না কেন, এই ত্বরণের মান সবসময় কি থাকবে, 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ারই থাকবে। অর্থাৎ এটার দ্বারা বোঝাচ্ছে
যে এই যে গতিপথের ত্বরণ এটা আসলে কি সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। সো এই টাইপের ম্যাথ থেকে দেখো এইরকম বেসিক কিছু কনক্লুশন নেওয়া যায়। ওই বেসিক কনক্লুশন গুলো হচ্ছে যে যখন তুমি দেখলা যে এই যে ত্বরণটা আসছে এটা কোনো প্রকার সময়ের ফাংশন না, অর্থাৎ সময় যাই হোক না কেন এর ভ্যালু সবসময় কি 1/4ই থাকবে, তার দ্বারা বোঝাচ্ছে সময় সাপেক্ষে এই ত্বরণটা চেঞ্জ হচ্ছে না। আর সময় সাপেক্ষে যদি ত্বরণটা চেঞ্জ না হয় তাহলে ওটাকে আমরা কি বলতে পারি, সমত্বরণ বা ইউনিফর্ম অ্যাক্সেলারেশন। এখন যদি তোমরা এই বেগের ফাংশনের দিকে তাকাও যেটা হলো 3 + 1/4 * t, এটা কিন্তু দেখো সময়ের ফাংশন, কারণ এই যে ডান পাশে দেখো সময়ের একটা চলক আছে। এই ক্ষেত্রে কিন্তু এটা সমবেগ কখনোই হবে না, কারণ এক একটা সময়ের জন্য কিন্তু এই বেগটা এক এক রকম হবে। টি এর ভ্যালু তুমি 1 বসাও তাহলে একটা বেগ পাবা, টি এর ভ্যালু 2 বসাও তখন একটা বেগ পাবা, টি এর ভ্যালু যেমন এখানে 5 বসাইলাম তখন ভিন্ন একটা ভ্যালু আসছে। যেহেতু ভিন্ন ভিন্ন সময়ের জন্য এর বেগটা পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সময় সাপেক্ষে বেগের পরিবর্তন হচ্ছে, তাহলে এটা অবশ্যই কি না, সমবেগ না। এটা তো নর্মালি এমনিও বোঝাই যাইতেছে যে যেহেতু একটা বস্তু ত্বরণ আছে তাহলে তার বেগ তো সবসময় সেম থাকবে না, অর্থাৎ সমবেগ থাকবে না। এই রিলেটেড আরেকটা এক্সাম্পল দিই তাহলে তোমাদের আসলে কনসেপ্টটা ক্লিয়ার হবে। মনে করো যে সরণের ফাংশন দেয়া আছে s = 2t + 1, নোটেশন সেম, যে t হলো আমাদের সময় এবং s হলো সরণ। এখন এই ফাংশনের ক্ষেত্রে যদি আমরা সময় বের করি, বেগ বের করি এবং ত্বরণ বের করি তাহলে দেখে ওগুলা কেমন আসে। এখানে দেখো যদি আমরা বেগ বের করতে চাই, প্রসেস আগের মতোই, যে আমাদের সময় সাপেক্ষে এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। আমরা যদি 2t কে ডিফারেন্সিয়েশন করি তাহলে পাবো 2 and 1 তো কনস্ট্যান্ট, সো এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো 0, অর্থাৎ এখানে 0 না লিখলেও হবে। সো বলা যায় যে v এর ভ্যালু হলো 2। এরপর যদি আমরা ত্বরণ বের করতে চাই তাহলে কি, এই যে বেগের ফাংশন পাইলাম এটাকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে। সো এটাকে দেখো যদি আরেকবার ডিফারেন্সিয়েশন করলি তাহলে এখানে কিন্তু পাওয়া যাবে 0। এখন এটার রেজাল্ট গুলো একটু খেয়াল করো, যে এখানে যে আমরা বেগ পাইছি এটা কি সময়ের ফাংশন হয়েছে? ডান পক্ষে কিন্তু কোনো প্রকার টি নেই, অর্থাৎ বেগ সময়ের ফাংশন না, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ কিন্তু আর চেঞ্জ হচ্ছে না। যেহেতু সময়ের সাথে সাথে বেগ চেঞ্জ হচ্ছে না তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটা আসলে সমবেগে গতিশীল ছিল, সমবেগ। এবং ডিফারেন্সিয়েশন করে দেখো আবার আমরা যে ত্বরণ পাইলাম, এই ত্বরণ পাইছি কত, 0। দেখো রেজাল্টটা কিন্তু একদম সঠিক আছে, যে কোনো বস্তু যদি সমবেগে থাকে অর্থাৎ সব সময় যদি তার বেগ সেম থাকে তাহলে কিন্তু তার কোনো ত্বরণ বা মন্দন হবে না। এই জন্যই দেখো ডিফারেন্সিয়েশন করে এই ত্বরণটাও শূন্য আসছে। তো আশা করি তোমরা আসলে বুঝতে পারতেছো যে কিভাবে আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করে বেগ এবং ত্বরণ নির্ণয় করতে পারি, এবং ওগুলার ফাংশন কেমন আসতেছে ওটার মাধ্যমে আমরা গতিপথটা বুঝতে পারি যে সেটা সমবেগে আছে নাকি সমত্বরণে আছে নাকি অসমত্বরণে আছে। তো চলো এই রিলেটেড আরেকটা প্রবলেম সলভ করি। নেক্সট এর প্রবলেমে বলা আছে যে একটি পাথরের টুকরাকে 112 ফিট পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং এর গতি সমীকরণ হলো s = 112t - 16t²। এখন প্রশ্নে চাওয়া হচ্ছে যে কত সময় পর পাথরের টুকরার বেগ হবে 80 ফিট পার সেকেন্ড এবং কত সময় পর পাথরটি তার সর্বোচ্চ বিন্দুতে পৌঁছাবে। তো আমরা এখানে প্রথম প্রবলেমটা সলভ করি, যেখানে চাওয়া হয়েছে যে কত সময় পর বস্তুটা 80 ফিট পার সেকেন্ড বেগ অর্জন করবে। সো এখানে দেখো প্রশ্নে আমাদের যে সরণের ফাংশন সেটা দেয়া আছে যে 112t - 16t²। এখন নির্দিষ্ট সময় পরে বেগ হইতে হবে 80 ফিট পার সেকেন্ড, অর্থাৎ v হবে 80। এখন এই v80 হইতে সময় কত লাগবে সেটা আমাদের নির্ণয় করতে হবে, অর্থাৎ t = what। সো আমরা এখানে দেখো সিম্পলি যদি বেগের ফাংশন বের করে নিই, এরপরে বেগের ভ্যালু 80 বসিয়ে দিই তাহলে কিন্তু আমরা ওই সময় টিটা বের করতে পারবো। অর্থাৎ এখানে আমাদের প্রথমে বেগ নির্ণয় করতে হবে, আর আমরা জানি বেগ হবে এখানে dsdt, অর্থাৎ s কে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো দেখো 112t এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে পাওয়া যাবে 112। এখানে দেখো 16 কনস্ট্যান্ট এবং t² কে ডিফারেন্সিয়েশন করলে হবে 2t। সো দেখো এখান থেকে আমরা v পাচ্ছি 112 - 32t। এখন আমাদের এমন একটা সময় t বের করতে হবে যেন v এর ভ্যালু হয়ে যায় কত, 80 ফিট পার সেকেন্ড। সো এখানে আমরা সিম্পলি v এর ভ্যালু বসিয়ে দিই 80,
দেন ইকুয়েশন সলভ করে যে টি এর ভ্যালুটা পাওয়া যাবে সেটাই হবে আমাদের রেজাল্ট। সো এখান থেকে দেখো যদি ক্যালকুলেশন করো, অর্থাৎ টি ইকুয়াল টু হবে 1 সেকেন্ড। জাস্ট এর আগের ম্যাথে যে প্রবলেমটা সলভ করছি এটা তার রিভার্স প্রসেস বলা যেতে পারে, যে এর আগে আমাদের সময় বলে দিছিল, ওই সময় বেগ কত সেটা আমরা নির্ণয় করছি, আর এই ক্ষেত্রে আমাদের বেগটাই দেয়া আছে এবং ওর জন্য সময় কত লাগবে সেটা আমাদের বের করতে হবে। সো এখন আছে আমরা নেক্সট ম্যাথে, অর্থাৎ বি নম্বরটাতে। বি নম্বরে বলে দিছে যে পাথরটি যখন তার সর্বোচ্চ বিন্দুতে থাকবে তখন সময় কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। দেখো প্রশ্ন এখানে প্রথম লাইনে বলা ছিল যে পাথরের টুকরাকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন একটা বস্তুকে যদি খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়, তাহলে বস্তুটা যখন তার সর্বোচ্চ বিন্দুতে যাবে তখন তার বেগ কত হয়? তোমরা সবাই জানো সর্বোচ্চ বিন্দুতে বেগ হয় 0। অর্থাৎ আমাদের যে এই বেগের ফাংশনটা আমরা পাইছি, এখানে বেগকে 0 করলে যে সময়টা পাওয়া যাবে ওটাই হবে আমাদের নির্ণয় সময়। সো এখানে দেখো আমরা যদি 0 বসিয়ে দিই তাহলে পাবো 0 ইকুয়াল টু 112 মাইনাস 32t, দেন 32t ইকুয়াল টু 112, দেন যদি তোমরা একটু হিসাব করো তাহলে এখান থেকে পাবা 7/2 অথবা 3.5 সেকেন্ড। তো এটা আমাদের আরেকটা রেজাল্ট। তোমরা চাইলে নোটেশন আলাদা করে নিতে পারো, যে এখানে মনে করো এটাকে টি1 দিলা, এটাকে টি2 দিলা, কারণ দুটা তো সেম জিনিস না। যাই হোক, এটা তোমরা বুঝবা, ওটা কমপ্লিকেটেড কিছু না। সো এগুলা ফিজিক্সের জাস্ট বেসিক কিছু অ্যাপ্লিকেশন। দেন এরপরে দেখবো যে আমাদের ম্যাথের বইতেই দেখবা যে বেশ কিছু কমন প্রুফ থাকে, সো ওই রকম একটা দুটা প্রুফ আমরা দেখবো। এখন আমরা এই রিলেটেড একটা প্রুফ দেখব, যেখানে বলা আছে যে একটি বিন্দু সরলরেখার উপর এমন ভাবে গতিশীল যেন টি সময়ে অতিক্রান্ত দূরত্ব হলো s ইকুয়াল টু √2t। দেন দেখাও যে, অর্থাৎ প্রমাণ করতে হবে যে কণাটির ত্বরণ বেগের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ এখানে আমাদের আসলে কি প্রুফ করতে হবে, যে আমাদের ত্বরণ যদি হয় a এবং বেগ যদি হয় v, তাহলে বলা আছে যে ত্বরণ বেগের ঘনফলের সমানুপাতিক। অর্থাৎ ত্বরণ সমান হবে এই v এর ঘনফল, অর্থাৎ কিউবের। তো এটা আমাদের প্রুফ করতে হবে। অর্থাৎ আমরা যদি প্রথমে ত্বরণ বের করে নিই, এরপরে বেগের ঘনফলটা বের করে নিই, তাহলে তো আমরা বুঝতে পারবো যে দুটার মধ্যে রিলেশনটা কি। অর্থাৎ আমাদের প্রথমে ভি বের করতে হবে, দেন ভি কিউব বের করতে হবে, দেন এ বের করতে হবে, এরপরে দুটার মধ্যেকার রিলেশনটা দেখতে হবে। সো আমাদের এখানে দেখো প্রশ্নে দেয়া আছে যে সরণ বা দূরত্ব এস ইকুয়াল টু √2t। এটাকে দেখো ভাঙ্গিয়ে আমরা এভাবে লিখতে পারবো। দেন প্রথমে আমরা এখান থেকে বেগটা বের করে নিই। সো বেগ বের করার জন্য কি করতে হবে, আগের ম্যাথের মতো সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো দেখো √2 তো এখানে কনস্ট্যান্ট, এবং আমরা জানি যে √t এটাকে ডিফারেন্সিয়েশন করলে হবে 1/2√t। এখন যদি জাস্ট আমরা এটাকে একটু সিম্পলিফাই করি, তাহলে দেখো এখানে আছে √2, এখানে আছে 2, তাহলে নিচে একটা √2 থাকবে আর নিচে আগে থেকে আছে একটা √t। সো এখানে তো আমাদের বেসিক্যালি ভি লাগবে না, আমাদের লাগবে ভি কিউব। সো আমরা এখানে কিউব করে রেখে দিই। সো দেখো এখানে যদি আমরা কিউব করি তাহলে এখানে কি পাচ্ছি, যে 2^3/2। কারণ দেখো আমাদের হাতে আছে √2, করতে হবে আমাদের কিউব। তাহলে দেখো এখানে √2 মানে কি, 2^½ তার উপর করতে হবে কিউব। সো আমরা জানি যে এইভাবে পাওয়ার দুটা গুণন হয়ে যাবে, অর্থাৎ এটা হবে কত, 2^3/2। সো 2^3/2। আবার দেখো 2^3/2 ও যা, 2√2 কিন্তু সেম জিনিস। সো আমরা সিম্পলিফাই ভাবে আমরা এখানে লিখতে পারবো 2√2। একইভাবে দেখো যখন আমরা √t কে কিউব করব তখন আমরা পাবো t^3/2, যেটাকে আমরা দেখো সিম্পল ভাবে লিখতে পারি t√t। সো এটা হবে t√t। ওকে, সো দেখো আমরা একটা রাশি পেয়ে গেলাম, ভি কিউব পেয়ে গেলাম। এখন আমাদের নির্ণয় করতে হবে এ বা ত্বরণ। এখন আমরা জানি যে ত্বরণ আমরা কেমনে নির্ণয় করব, এই যে দেখো আমরা বেগ পাইছি, বেগকে সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। সো দেখো এটাকে আমরা ডিফারেন্সিয়েশন করি। সো আমরা জানি এ হবে dv/dt। এখানে দেখো 1/√2 এটা তো কনস্ট্যান্ট, সো 1/√2 বাইরে থাকলো। এখন আমাদের ডিফারেন্সিয়েশন করতে হবে কাকে, ddt অফ 1/√t। এখন √t কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1/2√t,
কিন্তু 1/√t কে ডিফারেন্সিয়েশন করলে কি হয় সেটা কিন্তু আমাদের জানা নেই। সো আমাদের এটাকে একটু টেকনিক খাটিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে। 1/√t মানে কি? t টু দি পাওয়ার মাইনাস হাফ। সো আমরা কি এটা দেখো পাওয়ার আকারে নিয়ে এসে x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা ছিল nx টু দি পাওয়ার n মাইনাস 1, ওটা আমরা এখানে অ্যাপ্লাই করব। সো দেখো এখান থেকে একটু ক্যালকুলেশন করি আমরা। 1/√2 দেন t টু দি পাওয়ার মাইনাস হাফ অর্থাৎ x টু দি পাওয়ার n এর ফর্মুলা, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে এবং পাওয়ার 1 কমে যাবে, অর্থাৎ t টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস 1। এখন দেখো মাইনাস হাফ মাইনাস 1 এটা যদি হিসাব করো তাহলে পাওয়া যাবে -3/2। আমি ডিরেক্টলি ওটাই লিখলাম। সো আরেকটু ক্যালকুলেশন করি। দেখো এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস, সো দুটা গুণ করলে সামনে মাইনাস, নিচে থাকতেছে 1/2√2 এবং এখানে দেখো t টু দি পাওয়ার -3/2, তাহলে এটাকে কি লেখা যাবে? 1/t টু দি পাওয়ার 3/2। এটা তো জানাই আছে, জাস্ট সূচকের নিয়ম অনুসারে। এখন দেখো এই যে t টু দি পাওয়ার 3/2 এটাকেই তো লেখা যাবে t√t। সো দেখো আমরা আমাদের প্রয়োজনীয় দুটা রাশি পাইছি, একটা হলো v কিউব আর একটা হলো a। এখন এই দুটার মধ্যে সমানুপাতিক সম্পর্ক আছে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে সিম্পলি এই দুটাকে ভাগ করতে হবে। সো ওই ক্যালকুলেশনের জন্য একটু আমি এগুলো ইরেজ করে নিই। ওকে, সো আমরা এখানে a কে v কিউব দ্বারা ভাগ করি অথবা v কিউব কে a দ্বারা ভাগ করলে হয়তো। এখানে আছে a সমান 1/2√t, সরি 2√2 and t√t। ওকে, দেন আমরা v কিউবে দেখো ভ্যালুটা পাইছি 1/2√2 ইন্টু 1/t√t। দেখো এখানে কাটাকাটি করলে অনেক সিম্পলিফাই হয়ে যাবে। এখানে দেখো 2√2 কাটা, দেন t√t ও কাটা। সো দেখো এখান থেকে হিসাব করলে পাওয়া যাবে a/v কিউব ইকুয়াল টু, ডান পাশে দেখো শুধু একটা মাইনাস সি আছে অর্থাৎ -1। সো বলা যায় যে a ইকুয়াল টু -1 ইন্টু ভি কিউব। যেহেতু এখানে একটা ধ্রুবক আছে এবং সমান চিহ্ন আছে, আমরা জানি দুটাকে উঠিয়ে দিয়ে একটা সমানুপাতিক চিহ্ন দেওয়া যাবে। সো দেখো এই যে আমাদের স্মরণের ফাংশন ছিল, অর্থাৎ যে বস্তুটা এই গতিপথে গতিশীল ছিল তার ত্বরণ কি হবে? বেগের ঘনফলের সমানুপাতিক, যেটা আমরা প্রুফ করলাম, প্রুফড। সো দেখো অনেক সিম্পল একটা প্রমাণ। জাস্ট আমাদের প্রথমে বেগ বের করতে হবে, বেগের ঘনফল বের করতে হবে, দেন ত্বরণ বের করতে হবে। এরপরে দুটাকে ভাগ করলে দুটার মধ্যেকার রিলেশন আমরা প্রুফ করতে পারবো। সো চলো এই রিলেটেড আমরা আরেকটা প্রবলেম করব। নেক্সট এই প্রবলেমটা আমরা সলভ করব। এটা আজকের লেকচার লাস্ট ম্যাথ এবং এটাও দেখো আগের মতো অনেক বেসিক একটা প্রমাণ, যথেষ্ট সহজ এটা। দেখো এখানে বলা আছে যে কোনো গতিশীল কণার টি সময়ে একটি সরলরেখার উপর দূরত্ব s কে s ইকুয়াল টু at স্কয়ার প্লাস bt প্লাস c দিয়ে মানে সমীকরণ দ্বারা প্রকাশিত, অর্থাৎ সরণ বা দূরত্বের একটা ফাংশন দেয়া আছে। দেন বলা আছে যে টি সময় পর কণাটির বেগ যদি v হয় তাহলে এটা প্রমাণ করা লাগবে। এবং আমাদের যে দেখো প্রুফটা আছে, অর্থাৎ যেটা প্রমাণ করতে হবে, সেখানে কিন্তু সরণ আছে এবং বেগ আছে। সো আমাদের দেখো প্রশ্নে গিভেন ছিল শুধু সরণের ফাংশন। সো আমরা যদি দেখো প্রুফ করতে চাই অবশ্যই আমাদের বেগের ফাংশনটাও জানা লাগবে, কারণ যেহেতু প্রমাণের মধ্যে বেগ আছে। সো আমরা সরণের ফাংশন থেকে বেগ কেমনে বের করব? জাস্ট সিম্পলি এটাকে ডিফারেন্সিয়েশন করে। এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? a হলো কনস্ট্যান্ট, টি স্কয়ার কে ডিফারেন্সিয়েশন করলে 2t, b হলো কনস্ট্যান্ট, t কে ডিফারেন্সিয়েশন করলে 1, c হলো কনস্ট্যান্ট, এটাকে ডিফারেন্সিয়েশন করলে 0। সো এখান থেকে দেখো আমরা v এর ফাংশনটা পাবো 2at প্লাস b। দেন এখন আমাদের এই প্রুফের দিকে যাইতে হবে। দেখো এই প্রুফের যেটা রাইট হ্যান্ড সাইডে কি আছে? ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করি। রাইট হ্যান্ড সাইড দেয়া আছে ভি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ওকে, আর আমরা ভি কি জানলাম? 2at প্লাস বি, এটার উপর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মানে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি। দেখো এখানে a প্লাস বি হোল স্কোয়ার, সো a স্কোয়ার অর্থাৎ 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ এখানে কত আসবে তাহলে? 4abt প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এখানকার বি স্কোয়ারই আসবে, দেন মাইনাস বি স্কোয়ার। সো এখানে দেখো বি স্কোয়ার কাটা যাবে, এখানে বাকি থাকতেছে 4a স্কোয়ার টি স্কোয়ার প্লাস 4abt।
এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইডটা সামহাও এখান থেকে নিয়ে আসতে হবে। এখন আমাদের যে লেফট হ্যান্ড সাইড আছে এখানে দেখো 4a কিন্তু সেপারেটলি কমন আকারে লেখা আছে, তাই না? তাহলে আমরা এখানে দেখো 4a কমন নিয়ে নিই। 4a কমন, দেন প্রথম টার্মে কি থাকতেছে, at স্কয়ার। দ্বিতীয় টার্মে কি থাকতেছে, 4a গেলে bt। এখন এই at স্কয়ার প্লাস bt এটাকে কি সামহাও s মাইনাস c আকারে লেখা যায় কিনা ওটা আমাদের এখন দেখতে হবে। এখানে খেয়াল করো, এই যে আমাদের যে ফার্স্টের লাইনটা ছিল যেখানে আমরা সরণের ফাংশনটা লিখছি, এখানে যদি আমরা এই সিটাকে জাস্ট যদি বাম পাশে নিয়ে আসি তাহলে s মাইনাস c সমান কি লেখা যাবে, at স্কয়ার প্লাস bt। সো এই যে আমরা ভ্যালুটা পাইলাম, এই ভ্যালুটা আমরা এখন এখানে বসিয়ে দিই, যে 4a ইন্টু at স্কয়ার প্লাস bt, যেটা সমান লেখা যাবে s মাইনাস c। এবং দেখো এই যে আমাদের যে লেফট হ্যান্ড সাইড এটা দেখো পুরোপুরি মিলে গেছে। সো আমাদের ম্যাথ বুকে মোটামুটি এই লেভেল বা এই স্ট্যান্ডার্ডেরই ডিফারেন্সিয়েশনের কিছু প্রয়োগ এসে থাকে, এই বেগ রিলেটেড, গতি রিলেটেড। তবে এর চেয়েও একটু হায়ার লেভেলের বা একটু কমপ্লিকেটেড প্রবলেম ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন ফিজিক্সে করা যায়। তবে ওগুলা আমি এই টাইপের লেকচারগুলোতে বলবো না। আমি ফিজিক্সের ওটার জন্য আলাদা একটা প্লেলিস্ট বানাবো যেখানে আমি ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন ফিজিক্সে কোন কোন চ্যাপ্টার এবং কিভাবে হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। সো পরিবর্তনের হার রিলেটেড যে জ্যামিতির আমরা বিভিন্ন প্রয়োগ দেখছি, যেখানে আমরা বিভিন্ন আয়তনের পরিবর্তনের হার বা ক্ষেত্রফলের পরিবর্তনের হার নিয়ে কাজ করছি। দেন আজকে দেখলাম যে বেগের কনসেপ্ট, ত্বরণের কনসেপ্ট, এগুলো নিয়ে কেমনে পরিবর্তন হার নিয়ে কাজ করা যায়। সো আমাদের ম্যাথ বুকের সিলেবাস অনুসারে এই পরিবর্তন হার রিলেটেড ম্যাথগুলা এই টাইপের করলেই হবে, ইটস মোর দেন এনাফ। সো আমরা নেক্সট লেকচারে নতুন আরো কিছু টপিক শুরু করব ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশন নিয়ে। সো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।